আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। যে যেখানে থেকে যে অবস্থায় আজকের পাঠে অংশগ্রহণ করছো, ক্যাম্পিয়ন ভার্চুয়াল ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পাঠ উপস্থাপনায় তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক বাংলা বিভাগ, বিএসবি ক্যাম্পিয়ন এডুকেশন গ্রুপ। আজ আমরা বাংলা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের পাঠে যাওয়ার আগে চলো আমরা কিছু ছবি দেখি। ছবিতে যে চারজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি, তারা বাংলা সাহিত্যকে নানাভাবে সমৃদ্ধ করেছেন। প্রথমেই মাইকেল মধুসূদন দত্ত। তিনি সর্বপ্রথম বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্যের রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি। বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তার অসামান্য অবদান রয়েছে। তারপরও আমরা বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারার জনক বলেই জানি। বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী ধারার জনক। তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি বাংলা সাহিত্যে অপরাজেয় কথাশিল্পী বা সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক হিসেবে পরিচিত। পরবর্তীতে আমরা দেখছি উপন্যাস, প্রবন্ধ, প্রহসন, ছোট গল্প, নাটক, গীতি কবিতা, মহাকাব্য, এগুলো সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখা। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা অনুধাবন করতে পেরেছো আজকে আমরা কোন পাঠটি নিয়ে আলোচনা করব। তাহলে দেখে নিই আজকে আমাদের পাঠের বিষয় কি। আজ আমাদের আলোচনার বিষয় সাহিত্যের রূপ ও রীতি। আজকের পাঠের শিখন ফলগুলো আমরা দেখে নেব। লেখক পরিচিতি বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, সাহিত্যের রূপ ও রীতি সম্পর্কে বলতে পারবে, কবিতা ও নাটকের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে পারবে। সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের লেখক 1939 সালের 2রা জুলাই পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকার গ্যান্ডারিয়ায় অবসর জীবনযাপন করছেন। তার পিতা মোহাম্মদ শমশের আলী, মাতা আমিনা খাতুন। ছবিটি দেখিয়ে আমরা হয়তো চিনতে পেরেছি। বাংলা সাহিত্যের অন্যতম গবেষক এবং প্রাবন্ধিক হিসেবে পরিচিত। তিনি আর কেউ নন, হায়াত মাহমুদ। প্রাবন্ধিক হায়াত মাহমুদের উল্লেখযোগ্য কতগুলো গ্রন্থের মধ্যে রয়েছে স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আসি, রবীন্দ্রনাথ কিশোর জীবনী, নজরুল কিশোর জীবনী, প্রতিভার খেলা, নজরুল বাঙালি বলিয়া লজ্জা নাই, বাংলা লেখার নিয়ম কানুন, কিশোর বাংলা অভিধান ইত্যাদি। শিক্ষার্থীবৃন্দ, আমরা অবশ্যই লেখক পরিচিতি ভালোভাবে পাঠ করব। লেখক পরিচিতি যদি আমাদের ভালোভাবে আয়ত্ত থাকে, তাহলে এই অংশ থেকে গুরুত্বপূর্ণ জ্ঞান ও এমসিকিউ প্রশ্নের উত্তর করা আমাদের পক্ষে সহজ হবে। সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের গুরুত্বপূর্ণ কতগুলো শব্দের অর্থ আমরা দেখব। লঙ্কা দ্বীপ। শ্রীহল দ্বীপ বর্তমানে শ্রীলঙ্কা নামে পরিচিত। শ্রীলঙ্কা নামটির সঙ্গে তোমরা অনেকেই পরিচিত, বিশেষ করে যারা ক্রিকেট খেলা দেখে থাকো। মেঘনাদ বধ মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। মহাভারত প্রাচীন ভারতবর্ষে রচিত মহাকাব্য। দেশদাব কর্তৃক এই মহাকাব্য রচিত হয়েছিল।
অতুল প্রসাদ সেন ভক্তিমূলক ও দেশাত্মবোধক গান রচনার জন্য সমধিক পরিচিত। অরূপ রতন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সাংকেতিক নাটক। এইচ.জি. ওয়েলস ইংরেজি ঔপন্যাসিক। শিক্ষার্থী বৃন্দ, এ পর্বে আমরা পাঠ বিশ্লেষণে যাব। পাঠ বিশ্লেষণে যাওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে যে কথাটি আমি বারবার বলবো, যে তোমরা অবশ্যই তোমাদের মূল বই ভালোভাবে পড়বে এবং দাগিয়ে নেবে। গুরুত্বপূর্ণ লাইনগুলো অবশ্যই সবাই দাগিয়ে রাখবে এবং প্রশ্নগুলো এলে খাতায় লিখে রাখবে। এখানে যে বিষয়টি প্রাবন্ধিক উপস্থাপন করেছেন, যে সাহিত্য বিশাল পরিধির একটি বিষয়। সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি। মানুষের জীবনই সাহিত্যের উৎস। আমাদের দৈনন্দিন কার্যাবলীর নানা ঘটনা মধ্যে যেমন মানুষের আনন্দ বেদনা, হাসি কান্না, এছাড়াও আমাদের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনাবলী যখন শিল্পরূপ লাভ করে তখনই আমরা তাকে সাহিত্য বলে থাকি। আর সাহিত্যের রূপ বলতে সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখাকে বলা হয়ে থাকে। আর সাহিত্যের রীতি বলতে সাহিত্যের সেই সব শাখা প্রশাখা কিভাবে নির্মিত হয়েছে, তার গঠন বৈশিষ্ট্য কি। আমরা যদি লক্ষ্য করি যে কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা ইত্যাদি, এগুলো হলো সাহিত্যের বিভিন্ন শাখা। আর সাহিত্যের বিভিন্ন শাখাকে সাহিত্যের রূপ বলা হয়ে থাকে। আর রীতি হলো সাহিত্যের সেই সব শাখা প্রশাখা কিভাবে নির্মিত হয়েছে এবং তাদের গঠন বৈশিষ্ট্য। হায়াত মাহমুদ প্রথমেই কবিতা নিয়ে উপস্থাপন করেছেন যে ছন্দবদ্ধ ভাষায়, অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকে আমরা কবিতা বলি। কবিতার নির্দিষ্ট গঠন বৈশিষ্ট্য রয়েছে। কবিতার ছন্দ, তার ভাষা, তাল, সুর, লয় সবকিছু সমন্বয়ে কবিতার সৃষ্টি। কবিতা এমন একটি বিষয় যা পাঠ করলে আমাদের হৃদয়ে আনন্দের দোলা দেয়, আমাদের মনোপ্রাণ আনন্দে ভেসে ওঠে। তো কবিতার প্রধান দুটি রূপভেদ হলো মহাকাব্য ও গীতি কবিতা। এখানে আমরা যদি লক্ষ্য করি মহাকাব্য, গীতি কবিতা, তাহলে কবিতার প্রধান দুটি রূপভেদ কি? মহাকাব্য, গীতি কবিতা। এই অংশে আমরা মাইকেল মধুসূদন দত্ত এবং তার রচিত মেঘনাদ বধ কাব্যের ছবি দেখছি। যে বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সকল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যে। বাংলা সাহিত্যের কাব্যধারাকে মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম আধুনিকতার স্পর্শ দিয়েছিলেন। তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই বাংলা মহাকাব্য রচিত হয়েছিল। তার রচিত মহাকাব্য মেঘনাদ বধ তাই আজও বাংলা সাহিত্যের সর্বপ্রথম সার্থক মহাকাব্য হিসেবে বিবেচিত। মহাভারত, রামায়ণ মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনী অবলম্বন করে। ভারতবর্ষের সর্বপ্রাচীন দুটি কাহিনীর একটি হলো রামায়ণ আর অন্যটি হলো মহাভারত। তাহলে মহাকাব্যের গঠন বৈশিষ্ট্য কি? ঐতিহাসিক কোনো যুদ্ধ বিগ্রহ অথবা পৌরাণিক কোনো কাহিনী অবলম্বন করে রচিত হয় মহাকাব্য। মহাকাব্যে অনেক কাহিনীর সংমিশ্রণ থাকে, অনেক চরিত্রের সমাবেশ থাকে। সেখানে
বীর রস প্রকাশ পেয়ে থাকে। মহাভারত আয়তনে বিশাল, অর্থাৎ ভারতবর্ষের যে দুটি প্রাচীন মহাকাব্য রচিত হয়েছিল তার মধ্যে একটি হলো মহাভারত এবং অন্যটি রামায়ণ। মহাভারত আয়তনে অনেক বড়। মহাভারত সম্পর্কে বলা হয়ে থাকে, যা নেই ভারতে তা নেই ভারতে। এই উক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাবন্ধিক এই উক্তিটির মধ্য দিয়ে মহাভারতের বিশালত্বকে বা আয়তনে যে অনেক বড় সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন। অর্থাৎ পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত ভারতবর্ষে এমন কোনো ঘটনা ঘটেনি যা মহাভারতে উল্লেখ নেই, আবার মহাভারতে উল্লেখ করা নেই এরকম কোনো ঘটনা ভারতবর্ষে ঘটতে পারে না। তাহলে এর মধ্য দিয়ে আমরা মহাভারতের আয়তন এবং মহাভারতের বিশালত্বকে জানতে পারি। ছবিটি যদি আমরা লক্ষ্য করি যে রামায়ণ, প্রাচীন ভারতবর্ষে দুটি মহাকাব্যের মধ্যে একটি মহাভারত আর একটি রামায়ণ। রামায়ণের কাহিনী পত্নী সীতাকে উদ্ধারের জন্য লঙ্কা দ্বীপের রাজা রাবণ ও রামের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেটাই রামায়ণের কাহিনী। বলা যায় যে লঙ্কার অধিপতি রাক্ষস রাজ রাবণ তার বোন সুপর্ণখার সম্মান রক্ষা করার জন্যে রামের স্ত্রী সীতাকে অপহরণ করে বাগান বাড়িতে বন্দী করে রেখেছিলেন। সীতাকে উদ্ধারের জন্যে রাম লঙ্কা অভিমুখে যাত্রা শুরু করে এবং রামের ছোট ভাই লক্ষ্মণ তার পথ অনুসরণ করে। লঙ্কা রাজ্যে রাবণ এবং রামের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই যুদ্ধের কাহিনী নিয়েই রামায়ণ রচিত হয়েছে। মহাভারতের উদ্দেশ্য বা মহাকাব্যের উদ্দেশ্য সবসময় গল্প বলা, তবে সেই গল্প কি ধরনের হতে হবে? সেই গল্প অবশ্যই গদ্য ছন্দে না হয়ে পদ্য ছন্দে লিখতে হবে। এই ছবিগুলো যদি আমরা লক্ষ্য করি যে গীতি কবিতা এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এর বাইরে আছে সংক্ষিপ্ত আকারের কবিতা যা গীতি কবিতা হিসেবে পরিচিত। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কিছু গান ও কবিতা এই গীতি কবিতার ভঙ্গিতে রচনা করেছিলেন। তিনি বলেছেন, বক্তার ভাবশ্বাসের পরিস্ফুটন যার মাত্র যাহার উদ্দেশ্য সেই কাব্যই গীতিকাব্য। বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন বৈষ্ণব কবিতা বলি। এই ছবিটি রাধা কৃষ্ণ, এই ছবিটি বিদ্যাপতি। মধ্যযুগে বিশিষ্ট কবিগণ রাধা কৃষ্ণের প্রেমকে কেন্দ্র করে এক শ্রেণীর সাহিত্য রচনা করেছিলেন। সেগুলোই হলো এই বৈষ্ণব কবিতাবলী। এই বৈষ্ণব কবিতাবলীর বিষয় ছিল রাধা কৃষ্ণের প্রেম কাহিনী। সেখানে রাধাকে জীবাত্মা এবং শ্রীকৃষ্ণকে পরমাত্মা হিসেবে উপস্থাপন করে একে অপরের মধ্যে যে মিলন ও বিরহ সেই বিষয়গুলো এই গীতি কবিতার বা বৈষ্ণব কবিতাগুলির প্রধান বিষয়। বিদ্যাপতি, জ্ঞানদাস, চণ্ডীদাস প্রমুখ কবিরা এই বৈষ্ণব কবিতাগুলি রচনা করেছিলেন। এ পর্বে আমরা দেখতে পাচ্ছি যে ভক্তিমূলক, স্বদেশপ্রীতিমূলক, প্রেমমূলক, প্রকৃতি বিষয় অর্থাৎ গীতি কবিতার শ্রেণী বিভাগ। গীতি কবিতার শ্রেণী বিভাগ করতে গেলে
কয়েক ভাগে বিভক্ত করা সম্ভব। তার মধ্যে ভক্তিমূলক, স্বদেশপ্রীতিমূলক, প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম এইটা স্বদেশ প্রীতিমূলক গীতি কবিতার মধ্যে পড়ে। এছাড়াও আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটি স্বদেশ প্রীতিমূলক গীতি কবিতার মধ্যে পড়ে। এখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং পল্লী কবি জসিমউদ্দিন। বাংলা কাব্য সাহিত্যে এই দুজন ব্যক্তি নতুন ধারার সূচনা করেছিলেন। অর্থাৎ বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনক কাজী নজরুল ইসলাম ও জসিমউদ্দিন, একজন বিদ্রোহী কবি ও দ্বিতীয়জন পল্লী কবি। বাংলা সাহিত্য কাজী নজরুল ইসলাম এবং জসিমউদ্দিনের পূর্বে যারা বাংলা কাব্যকে সমৃদ্ধ করেছেন, সেই ধারার সম্পূর্ণ বাইরে গিয়ে কাজী নজরুল ইসলাম এক নতুন ধারার সৃষ্টি করেন, যেখানে বিদ্রোহী, তার কণ্ঠে বিদ্রোহী ধারা প্রবাহিত হতে থাকে। তাই তিনি বিদ্রোহী কবি হিসেবে আমাদের মাঝে সমধিক পরিচিত। অন্যদিকে জসিমউদ্দিন, যিনি পল্লী প্রকৃতিকে প্রাধান্য দিয়ে কাব্য সৃষ্টি করেছেন, যা তার আগে কখনোই কোনো কবি করেননি, তাই আমরা তাকে পল্লী কবি বলে থাকি। জসিমউদ্দিনের নকশিকাতার মাঠ এবং সজন বাদিয়ার ঘাট এই কাহিনী কাব্য দুটি সেই পল্লী ধারার মধ্যেই, অর্থাৎ বাংলা কাব্য ধারা যে দুটি নতুন ধারা, সেই পল্লী ধারার মধ্যে পড়ে। শিক্ষার্থীবৃন্দ, আমরা ছবিগুলো লক্ষ্য করি। আমরা অনেকেই হয়তো নাটক দেখে থাকি, আবার অনেক সময় মঞ্চে যখন নাটক অভিনয় হয়, সেই নাটক দেখে আমরা আনন্দ উপভোগ করতে পারি। তো বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন। বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন, অর্থাৎ যখন লেখনীর উদ্ভাবন হয়নি তখন থেকে এই নাট্য সাহিত্যের সূচনা হয়। নাটককে দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য উভয় বলা হয়ে থাকে। বিশেষ করে সংস্কৃত আলঙ্কারিকগণ নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যেই বিবেচনা করেছেন। তাদের মধ্যে কাব্য দুই প্রকার, একটি হলো দৃশ্যকাব্য আর একটি হলো শ্রব্যকাব্য। এখন দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য কেন বলা হচ্ছে নাটককে? কারণ দেখার সাথে সাথে শোনাও যায়। মঞ্চে অভিনয়ের মাধ্যমে পাত্র পাত্রী যখন অঙ্গ প্রত্যঙ্গ এবং সেই সাথে সংলাপ উপস্থাপন করে থাকেন দর্শকের সামনে, তখন আমরা তাদের সেই ক্রিয়াকলাপ যেমন দেখতে পাই, আবার তাদের সংলাপ শুনতেও পাই। তাই নাটককে দৃশ্যকাব্য শ্রব্যকাব্য উভয় বলা হয়ে থাকে। আর নাটকের প্রাণ হলো সংলাপ। নাটকের প্রাণ কি? সংলাপ। সংলাপ যদি সমৃদ্ধ না হয় তাহলে সেই নাটক লেখায় ব্যর্থ হয়ে যাবে। এখানে আমরা নাটকের শ্রেণী বিভাগ আমরা লক্ষ্য করব যে নাটক 5 অঙ্কে বিভক্ত। অঙ্কের ভিত্তিতে নাটক 5 অঙ্কে বিভক্ত: প্রারম্ভ, প্রবাহ, উৎকর্ষ, গ্রন্থি মোচন, উপসংহার। তাহলে নাটকের 5টি অঙ্ক রয়েছে। 5 অঙ্কে নাটক বিভক্ত। নাটকের শ্রেণী বিভাগ, আমরা নাটকের শ্রেণী বিভাগটা দেখে নিব। যে কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে বিচার করলে নাটককে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়।
কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে নাটককে বিভক্ত করলে তিনটি ভাগে বিভক্ত করা সম্ভব, যেমন ট্র্যাজেডি, কমেডি, প্রহসন। এই ছবিটি অ্যারিস্টটলে, গ্রিক দার্শনিক অ্যারিস্টটলে। ট্র্যাজেডি হলো বিয়োগান্তক নাটক। ট্র্যাজেডির মধ্যে দুইটি অংশ ক্রিয়াশীল। অ্যারিস্টটলের মতে যে নাটক দর্শকের হৃদয়ে ভয় ও করুণা প্রশমিত করে তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই হলো ট্র্যাজেডি। আর নাটকের এই শাখাটি সর্বশ্রেষ্ঠ। কারণ কি, দর্শক এই ট্র্যাজেডি নাটক দেখেই সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করতে পারে এবং জনপ্রিয়তার শীর্ষেও রয়েছে ট্র্যাজেডি নাটক। ট্র্যাজেডি কি? ট্র্যাজেডি হলো করুণ পরিণতি, করুণ রসের ভাবাবেগ, অর্থাৎ নাটকের প্রধান চরিত্রের করুণ পরিণতি। বিশেষ করে নায়ক নায়িকা অথবা সেই নাটকের প্রধান চরিত্রের শেষ পরিণতি হয় খুবই করুণ ভাবে। কমেডি বিষয়ে অ্যারিস্টটলের বক্তব্য, মানব চরিত্রে যে কৌতুকপ্রদ দিক কাউকে পীড়ন করে না, ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে, তাই কমেডির উপজীব্য। অর্থাৎ কমেডি সম্পূর্ণভাবে ট্র্যাজেডির বিপরীত একটি দিক। এই কমেডি হাস্য, কৌতুক, রসাত্মকের মধ্য দিয়ে যে বিষয়কে উপস্থাপন করে, সেই বিষয়ের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের সুরক্ষা এবং জ্ঞান উপলব্ধি করতে পারি। আমরা যদি বাংলা নাটকে ক্ষেত্রে প্রথম যুগান্তকারী প্রতিভা মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। মাইকেল মধুসূদন দত্তই সর্বপ্রথম বাংলা নাটকের সার্থক রূপকার। বিশেষ করে তিনি সার্থক ট্র্যাজেডি রচনা করেছিলেন। কৃষ্ণকুমারী নাটকটি বাংলা সাহিত্যের আজও সার্থক ট্র্যাজেডি নাটক হিসেবে পরিচিত, যা মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছিলেন। পরবর্তীতে দীনবন্ধু মিত্র, যিনি বাংলা নাটককে একটি বিশেষ স্থানে নিয়ে গেছেন। বিশেষ করে সামাজিক নাটকের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে দীনবন্ধু মিত্রকে আমরা কখনোই ভুলে যেতে পারব না। তার নীল দর্পণ, এই নীল দর্পণ সামাজিক নাটকটি আজও সমাদৃত। আরেকটি ছবি আমরা দেখি, গিরিশচন্দ্র ঘোষ। পরবর্তী সময়ে গিরিশচন্দ্র ঘোষ একই সঙ্গে নাট্যকার ও অভিনেতা ছিলেন। তিনি পৌরাণিক নাটক জনা, বুদ্ধদেব, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন। ঐতিহাসিক নাটক কালাপাহাড়, সামাজিক নাটক প্রফুল্ল ইত্যাদি রচনা করেন। এ পর্বে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এরপর দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত ও শাহজাহান, এবং রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা নাট্য সাহিত্যকে একটি বিশেষ স্থানে নিয়ে গিয়েছিলেন। তিনি বাংলা নাট্য সাহিত্যে একটি বিশেষ মোড় দিয়েছিলেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে অরূপ রতন, ডাকঘর, রক্তকরবী এগুলো উল্লেখযোগ্য। শিক্ষার্থীবৃন্দ, সাহিত্যের রূপপরিটি প্রবন্ধের যে পর্বটুকু নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেই পর্বের আলোকে আমরা কতগুলো প্রশ্নের উত্তর মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। আশা করি প্রত্যেকেই এই প্রশ্নের উত্তর করতে পারবে। প্রথম প্রশ্ন, কবিতার প্রধান রূপভেদ কয়টি? অবশ্যই দুটি। বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন কোনটি?
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বৈষ্ণব কবিতাগুলি কোন কাহিনী অবলম্বন করে মহাকাব্য রচিত হয়? যুদ্ধ বিগ্রহের কাহিনী অবলম্বন করে মহাকাব্য রচিত হয়। মহাকাব্যের মূল লক্ষ্য কোনটি? মহাকাব্যের মূল লক্ষ্য হলো গল্প বলা। বাংলা কবিতার বিশেষ দুটি ধারার জনক বলা হয় কাদের? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং পল্লী কবি জসিমউদ্দিনকে। সাহিত্যের সর্বপ্রাচীন শাখা কোনটি? নাটক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমাদের সামনে সাহিত্যের রূপরীতি প্রবন্ধের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই তোমরা লেখাপড়ার মধ্যে থাকবে, নিয়মিত বই পড়বে এবং জ্ঞান অর্জন করবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে মনুষ্যত্ববোধকে জাগ্রত করাই হোক আমাদের সকলের লক্ষ্য। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ।